আমার অফিস যাওয়ার পথে একটা চায়ের দোকান, প্রতিদিন সেখান থেকে চা খেয়ে তারপরে হেঁটে অফিসে যাই। তো একদিন সকালে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ওই সময় দাঁড়ায় চা খাচ্ছিলাম। হঠাৎ করে বৃষ্টিটা জোরে নেমে গেল, তো দেখলাম একটা মেয়ে চায়ের দোকানে এসে দাঁড়াইলো বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। তো আমার পাশাপাশি যেহেতু দাঁড়াইছে, মেয়েটার দিকে আমি তাকাইলাম এবং আমার খুবই ভালো লাগলো। মানে জীবনে প্রথমবার হয়তো কোনো মেয়েকে দেখে আমার এতটা ভালো লাগছে। তো আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকায়াছিলাম। তারপর বৃষ্টি কমে গেল, সে তার রাস্তায় চলে গেল, আমি আমার রাস্তায় চলে গেলাম। তারপর দিন আবার চা খেতে আসলাম যখন অফিস যাওয়ার আগে, তখন আমি নিজের অজান্তেই খুঁজতেছিলাম যে সে কোথায়, এই মেয়েটাকে আজকে আবার আসবে। তো বেশ কিছুক্ষণ এদিক ওদিক চোখ ঘোরাঘুরি করতে করতেই দেখলাম মেয়েটা আবার আসতেছে, খুব রেডি টেডি হয়ে সেই রাস্তা দিয়ে সামনে গেল। তো ওইটা দেখার পরে তো আমি ভাবলাম মনে হয় সে এই রাস্তা ধরে প্রতিদিনে যায়, তারও হয়তো এটা কাজের রাস্তা, এরকম চিন্তা ভাবনা করে তারপর থেকে প্রতিদিনে আমি ওখানে অফিসে যাওয়ার সময় হয়ে গেল একটু দাঁড়াই যে তাকে দেখি একটু দেখা যায় কিনা। তো তাকে এরকম প্রতিদিন দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গেল। 6 মাস শুধু আমি তাকে দেখেই যাচ্ছি এবং নিজে নিজে একা তাকে ভালোবেসে পুরো জীবন তাকে নিয়ে সাজায় ফেলছি। এরকম একটা, তার সাথে কথাও হয় নাই বা সামনাসামনি তার সামনে আমি জানি না, আর সে আদৌ কি আমাকে দেখছে নাকি সেটাও আমি জানি না। তারপরে 5-6 মাস পরে আমার মনে হলো এই মেয়েটা এদিকে কোথায় যায় সেটা একটু দেখি। তো একদিন অফিসের একটু লেট করে পেছন পেছন গেলাম। পেছন যাওয়ার পরে দেখলাম 5 মিনিটের রাস্তা হাঁটার পরেই একটা কিন্ডারগার্টেন স্কুল। তো মেয়েটা ওই স্কুলে চাকরি করে, সে টিচার। তো আমি ওখানে গেলাম, সামনে যাওয়ার পরে যে স্কুলের যে দারোয়ান ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কে। তো দারোয়ান আমাকে জানাইলো যে উনি স্কুলের টিচার। তারপর আমি জানতে পারলাম যে উনি স্কুলের টিচার। তো উনি যেহেতু স্কুলের টিচার তো প্রতিদিন এই রাস্তায় আসবে। তো আরও 6-7 মাস চলে গেল এইভাবে তাকে আমি দেখলাম। তো 1 বছর 1.5 বছরের মাথায় আমার মনে হলো যে তার সাথে একটু কথা বলে দেখি। তো আমিও দেখতেও ভালো জব করি, মোটামুটিভাবে আমি বিয়ের জন্য যোগ্য পাত্র। তো খুব সাহস করে গেলাম সামনে জিজ্ঞেস করতে যে আপনাকে তো আমি 1 বছর যাবৎ দেখছি, আপনি কি আমাকে কখনো খেয়াল করছেন? তো সে আমাকে বলল যে প্রথম দিন যেদিন ওইখানে দাঁড়াইছি আমি, বৃষ্টির পানি পড়তেছিল, আপনি আমার দিকে তাকাইছিলেন, ওই দিনই আপনাকে আমি খেয়াল করছি, আপনি অনেক ছ্যাঁচড়া লোক, 1 বছর যাবৎ শুধু তাকায় থাকেন। সে আমাকে এটা বলে দিল। তো আমি প্রথমে তো খুব খুশি হয়ে গেলাম, আরে মেয়েটা আমাকে খেয়াল করছে। যাই হোক, তারপরে ওই দিন একটু কথা হইলো। তারপরে প্রায় আরও 15-20 দিন পরে মাঝে মাঝে টুকটাক কথা হইতো, কেমন আছেন এইটুকুই। তারপরে 15-20 দিন 1 মাসের মাথায় তাকে আমি প্রপোজ করলাম। প্রপোজ করার পরে সে তার আঙ্গুলে একটা আংটি দেখাইলো, বলল আমি এঙ্গেজড, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তো আপনি আজাইরা আমার দিকে তাকাই থাকে, আমার পেছনে হাইটা আপনার সময় নষ্ট করেন না। তারপরে তো আমি আর তাকে কিছু বলার নাই, যেহেতু সে এঙ্গেজড আর আমি তাকে ভালোবেসে ফেলছি, এটা আমার একতরফা ভালোবাসা, সে তো আমাকে কখনো বলে নাই ভালোবাসে। তো এখানে আর কোনো কথা নেই। তারপরেও আমি খুব কষ্ট পাইলাম বাসায় আসার পরে। 15-20 দিন আগে চা খেয়ে চলে যেতাম যাতে তাকে আর দেখতে না হয়। এরকম করতে করতে নিজেকে আর সামলাতে পারলাম না। 15-20 দিন এরকম খুব কষ্ট করে নিজেকে সামলে রাখলাম, তার সামনাসামনি গেলাম না। তারপরে আবার গেলাম যে থাক একটু দেখি, দেখলে কি আমি বিয়ে করতে পারি আর না পারি বা আমাদের কোনো সম্পর্ক না হোক, তাকে আমি দেখলে আমার একটু ভালো লাগে, দেখি, সমস্যা নাই। তারপর আমি তাকে দেখি, এখন আর কেমন আছেনও জিজ্ঞেস করি না, শুধু দূর থেকে দেখে চলে যাই। তারপরে প্রায় খেয়াল করলাম সে আসে না, সে ওই রাস্তা দিয়ে আর যাচ্ছে না। প্রায় 15-20 দিন হয়ে গেছে। তারপরে নিজের কাছে মনে হইতেছিল আরে কোথায় গেল মেয়েটা, একটু খোঁজ নিয়ে দেখি। তারপর আবার ওই দারোয়ানটাকে জিজ্ঞেস করলাম গিয়ে, তো উনি বললো আমাদের ম্যাডামের তো বিয়ে হয়ে গেছে, উনি তো এই জন্য ছুটি নিছে 1 মাসের, বিয়ের পরে 1 মাসের ছুটি নিছে, তারপরে আসবে। ওনার হাজব্যান্ড তো বিদেশ থাকে, আসছে উনি, এই জন্য ছুটি, ভাইয়া তারপরে চলে গেলে তারপরে আবার মিস আবার আসবে চাকরিতে। তো মনটা আরও ভেঙে গেল যে আরে তার বিয়েটাও হয়ে গেল। তারপর তার জন্য দোয়া করলাম, খুব খুশি ছিলাম, কিন্তু মন থেকে তাকে আমি খুবই ভালোবাসতাম। তারপরে তো আর ওইরকমভাবে তাকে আমি খুঁজি নাই, হঠাৎ দেখা হইতো। তার জন্য অপেক্ষা করার ব্যাপারটা আমি ওইখান থেকেই বাদ দিয়ে দিলাম, যেহেতু সে অন্য আরেকজনের বউ হয়ে গেছে। তো আমি দাঁড়াইতাম, চা খাইতাম, মাঝে মাঝে দেখা হয়ে যেত, জিজ্ঞেস করতাম সে আমাকে কেমন আছেন, আমি তাকে কেমন আছেন, শেষ, এরকম চলে যেতাম। তারপরে আমার নারায়ণগঞ্জ থেকে চাকরিটা ছুটে গেল। তারপরে আমি ঢাকায় গিয়ে নতুন চাকরিটা নিলাম। পরে তো একেবারেই যোগাযোগ একবারেই বন্ধ হয়ে গেছে। তো এই ঘটনার ওনার যে বিয়ে হয়েছে ওই ঘটনা থেকে প্রায় 4.5 বছর পরে আমি
আমার মা বাবা আর কি বাড়ি থেকে আমার মা আমাকে খুব প্রেশার করতেছিল যে তোমাকে বিয়ে করতেই হবে। তো আমি তাকে কোনো মতেই ভুলতে পারতেছিলাম না। একতরফা ভালোবাসা যে মানে এতটা ভালোবাসা যায় সেটা আমি হয়তো তাকে না দেখলে বুঝতাম না। তাকে দেখার পর থেকে আমি যত মেয়ে দেখাইছে আমাকে বিয়ের জন্য, আমার কাউকেই ভালো লাগে না। তারপরে তো আমার আম্মা অনেক অসুস্থ ছিল, তো আম্মা অনেক মানে বুঝালো আমাকে যে কেন করবা না বিয়ে, তো আসো একটা মেয়ে দেখছি অনেক সুন্দর, দেখলে তোমার পছন্দ হবে, ঈদের ছুটিতে আসলে মেয়েটা দেখবা। তো ঈদের সময় তো বাড়িতে যাবই। তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এভাবে আর জীবন কয়দিন, দেখি যদি ভালো লাগে মেয়েটা তাহলে বিয়ে করে নিব। তারপরে বাড়িতে গেলাম ঈদের ছুটিতে। যাওয়ার পরে ওইখানে আমাকে নিয়ে গেল ওই মেয়ে দেখার জন্য। ঈদের দুই দিন পরে আমরা ওই মেয়েদের বাসায় গেলাম মেয়ে দেখার জন্য। মেয়েদের বাসায় ওখানে যাওয়ার পরে আমি সেখানে সেই টিচারকে দেখলাম। তো প্রথমে যে চায়ের ট্রে বা নাস্তা নিয়ে আসতেছিল, টিচার নিয়ে আসছে। তো আমি প্রথমে তো খুব অবাক হইলাম, ওনাকে আমাকে দেখাইতে নিয়ে আসছে। পরে দেখলাম যে না, পেছনে ওনার ননদকে নিয়ে আসছে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। তো ওখানে যখন ওনাকে দেখছি, ওনাকে না দেখেই ভুলতে আমার এত কষ্ট হইতেছিল। ওনাকে দেখার পর তো আমার মাথায় এটা একদম নাই যে আমি আরও অন্য কাউকে বিয়ে করব। ওনাকে দেখেই আমি ওখান থেকে উঠে চলে আসছি, কিচ্ছু বলি নাই। মা ওখানে ছিল, মা আমার বড় বোন ছিল, তারা দেখছে, টাকা দিয়ে মেয়েকে আসছে। আমি ওনাকে দেখে আর 1 মিনিটও ওখানে অপেক্ষা করি নাই। তারপরে আসার পরে আমি আমার যে আন্টি আর কি নিয়ে গেছে, তো ওনার কাছে জানতে চাইলাম যে ওই মেয়েটাকে। তখন সে আমাকে সব কিছু বিস্তারিত বলল যে উনি ওনার বড় ছেলের বউ, ওনার তো একটাই ছেলে, তো ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো বউটা আসে মাঝে মাঝে, আইসা ওনাদের খোঁজ খবর নেয়, আর এই মেয়েটাই আছে শুধু। তারপরে আমি আন্টিকে বললাম যে আন্টি, তাহলে আপনি আমার ওনার ছেলের বউকে আমি বিয়ে করতে চাই, ওনাদের কাছে এই প্রস্তাবটা রাখেন, যেহেতু ওনার ছেলে মারা গেছে তো বিয়ে তো করাই যায়। ওনার ছেলে আরও 2 বছর আগেই মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে দেশের বাইরে। তো আন্টি এই কথা যখন নাকি ওনার শ্বশুরবাড়িতে জানানোর পরে তো ওনাকে যাতা বলে গালাগালি করছে, সবাই অনেক অপমান করছে যে আমার ছেলে খেয়ে ফেলছো, তা এখন আবার আমার মেয়ের সংসারটা ভাঙতে চাইতেছে, আর কোনোদিন এই বাড়িতে আসবে না, মানে যাতা বলে তাকে ওইখান থেকে তাড়াই দিছে। তারপরে যে আমার মা, সেও একদম রাজি না, বিধবা মেয়ে, তারপরে আবার বিয়ের পরে জামাই মারা গেছে, তার মানে মেয়ে ভালো না, ও লক্ষ্মী, এরকম যেরকম আমাদের সমাজের মুরব্বীরা এগুলো ভাবে। তো এটা তারা বলতেছিল যে এই মেয়ে কোনোদিনও বিয়ে করতে পারবে না। তো আমিও রাগ হয়ে ঢাকায় চলে আসলাম। তো যেহেতু একটা লিঙ্ক তার আমি পাইছি, তার শ্বশুরবাড়িটা ওইখানে, তো আমি খুব মানুষজন লাগায় খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওনাদের বাবার বাড়ি যেখানে, ওই জায়গার ঠিকানাটা নিলাম। তারপরে ওনার বাবা মার সাথে দেখা করলাম। দেখা করার পরে ওনাদের বুঝাইলাম অনেক যে আমার কোনো সমস্যা নেই, আপনার মেয়ে আমাকে অনেক আগে থেকে চেনে, ওনাকে আমি অনেক আগে থেকে চিনি বা ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু সে আমাকে বিয়ে করতে রাজি না। সে আমাকে অনেক করে বুঝাইলো, বললো যে দেখেন আমার হাজব্যান্ড হয়তো বা সে নাই দুনিয়াতে, কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি, আর আমি তাকে ভুলতে পারবো না, আর আমার বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নেই। আর উপর থেকে আপনি আমার ননদকে দেখতে গেছেন, আমার শাশুড়ির খুব ইচ্ছে ছিল আপনাদের বাড়িতে মেয়ে পাঠাবে, সব কিছু জেনে শুনে উনি, আপনার মা আগে দেখে পছন্দ করে গেছে, উনি পুরো মেনেই নিয়েছিল যে ওনার মেয়ের বিয়ে হবে। এখন যদি আমি আপনাকে বিয়ে করি, কোনোদিন আমি তাদের কাছে মুখ দেখাইতে পারবো না। তো আমার আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা নাই, আপনি ওকে বিয়ে করলে করেন, না করলে অন্য কোথাও বিয়ে করেন, কিন্তু আপনার সাথে আমার কোনো সম্পর্ক হবে না। তো এটা সে আমাকে ক্লিয়ার করে দিল। কিন্তু তারপরেও আমি ওখান থেকে ওনার বাবা মার সাথে দেখা করার পরে আজকে পর্যন্ত গত 1 বছর হয়ে গেছে আমি তার বাবা মার কাছে অনবরত যাচ্ছি, তাদের সাথে কথা বলছি। সেও তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তারাও চায় তার মেয়েটা ভালো থাক, কিন্তু তার মেয়ে চায় না। তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, আঙ্কেল আন্টি অনেক বুঝাচ্ছে, আমার মাকেও আমি একটু রাজি করাইছি। আর বাকিটা যদি মা রাজি নাও হয়, আমি একরকমভাবে মাকে মানায় নিব। এখন যদি সে রাজি হয় তাহলে হয়তো বা আমার ভালোবাসাটাও পূর্ণতা পাবে, কিন্তু তাকে রাজি করতে পারতেছি না। আমার জন্য একটু দোয়া করবেন আপু, যাতে সে রাজি হয়ে যায়। এরকম ছিল ভাইয়াটার গল্পটা। তো গল্পটা তো আমার কাছে বেশ ভালোও লাগছে, আবার দুঃখজনক লাগছে আপুটার জন্য, আপুটার হাজব্যান্ডের জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক করবেন। আর অনেক তো ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।